অ্যানাল ফিস্চুলা কেন বারবার ফিরে আসে? কেন রেকারেন্স হয় এটা দুটো ভাগ আছে। বেশ, একটা যেটা চিকিৎসকের সাইডে, ঠিক আছে। একটা যেটা পেশেন্টের সাইডে। প্রপার এমআরআই উইথ ফিস্চুলা ম্যাপিং এটা মাস্ট, মানে এটা নন নেগোশিয়েবল। এটা ছাড়া কিন্তু ফিস্চুলা এগোনোই যাবে না। এখন ম্যাপ মানে কি? নর্মালি আমরা সাধারণত বুঝি যে ফিস্চুলা মানে একটা ফোড়া, বাট ফোড়াটা হলো কিন্তু টিপ অফ দি আইসবার্গ। একটা গ্রেড 3 ফিস্চুলা চিকিৎসা গ্রেড 4 এর মতন না, একটা গ্রেড 5 এর ফিস্চুলা গ্রেড 2 এর মতন না। পারসিস্টেন্ট আর একটা আলাদা জিনিস। পারসিস্টেন্ট মানে কোনোদিন ফিস্চুলা ঠিকই হলো না। কনস্টিপেশনের জন্যই ফিস্চুলা হয়? না, কনস্টিপেশনের জন্য ফিস্চুলা হয় না। এটা পার্টলি রিলেটেড। কনস্টিপেশন হলে হয়তো কষ্টটা বাড়বে, বাট কনস্টিপেশনের জন্য ফিস্চুলা হয় না। তো আমি সঠিক ডাক্তার কিভাবে বেছে নেব? মলদারের যতগুলি রোগ আছে তার মধ্যে অ্যানাল ফিস্চুলা একটি অত্যন্ত জটিল রোগ। আমরা দেখেছি যে এটি চিকিৎসার পরও আবার ফিরে আসে। অনেকের 3-4 বার সার্জারি হওয়ার পরও তিনি আশানুরূপ ফল পান না। কেন এই রোগটি এত জটিল? কেন ফিরে আসে বারবার? এই প্রশ্নটা শুধু আমার আপনার নয়, ভারতবর্ষ এবং বাংলাদেশের বহু মানুষের। ফরচুনেটলি আজ আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন যার নাম শুধু ভারতবর্ষেই নয়, ভারতবর্ষের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক মহলেও অ্যানাল ফিস্চুলা চিকিৎসার ক্ষেত্রে সসম্মানে উচ্চারিত হয়। তিনি একজন ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ফিস্চুলা স্পেশালিস্ট, যিনি আমাদের দেশের 12টিরও বেশি রাজ্যে এবং আমাদের দেশের বাইরেও বেশ কিছু দেশে প্রায় 6000-এরও বেশি কমপ্লেক্স ফিস্চুলা সার্জারি সফলভাবে সম্পন্ন করেছেন। আমরা ওয়েলকাম জানাই ইন্ডিয়ার লিডিং কোলোরেক্টাল সার্জনদের মধ্যে অন্যতম ডাক্তার আজহার আলমকে। নমস্কার ডাক্তারবাবু। অ্যানাল ফিস্চুলা বারবার ফিরে আসে কেন? মানে কেন বারবার ফিরে আসে? অ্যানাল ফিস্চুলা খুব একটা জটিল রোগ, খুব একটা কমপ্লেক্স রোগ। আর মেন রিজন আমার যেটা মনে হয় যে ফিস্চুলার আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যখন ঠিক না হয় তখনই কিন্তু মেন কজ হলো ফিস্চুলা আবার ফিরে আসা। এটা কিন্তু অন্য রোগের মতন না যে পাথর আছে আমি পাথর বের করে দিলাম, অ্যাপেন্ডিক্স আছে বের করে দিলাম। ফিস্চুলা কিন্তু কোনো অর্গান না, একটা ডিজিজ প্রসেস। সো এই প্রসেসটাকে যখন আমরা ঠিক মতন না বুঝতে পারি, এর চিকিৎসাটাও কিন্তু তখনই ভুল হয়। আর ভুল চিকিৎসার জন্য ম্যাক্সিমাম রিজন আছে যে রেকারেন্স হবে। আচ্ছা, তো সব থেকে বড় ভুলগুলো কি থাকে মানে এই চিকিৎসার ক্ষেত্রে? মানে কারা করে? মানে সার্জনসরাও কি এই ভুল করতে পারে? কেন রেকারেন্স হয় এটা দুটো ভাগ আছে। বেশ, একটা যেটা চিকিৎসকের সাইডে, ঠিক আছে। একটা যেটা পেশেন্টের সাইডে। বেশ, আমাদের এন্ড থেকে যেটা প্রবলেম হয় যে যখন আমরা মানে ইনফ্যাক্ট বলা হয় যে ফিস্চুলা সাকসেস অপারেশনে ঢোকার আগে কিন্তু শুরু হয়। মানে যেই প্রথমবার আমি একটা ফিস্চুলার পেশেন্টকে দেখলাম, আমার অ্যাপ্রোচ কীরকম থাকবে ওখান থেকে কিন্তু প্রসেসটা শুরু হয়। এটা না যে আমি একবার যখন ওটিতে নিয়ে গেলাম আমি আমার কাজটা শুরু করলাম তখন সাকসেস শুরু হবে না। সাকসেসের জন্য কি দরকার? ডে 1 থেকে সব কিছু নিয়ম হিসাবে চলতে হবে। যেরকম ম্যাপিং, আচ্ছা, এই যে ফিস্চুলা কোন ধরনের আছে আচ্ছা, এর ম্যাপিং, এই একটা এমআরআই করে কারেক্ট এমআরআই করে আগে ম্যাপ তৈরি করে নেওয়া দরকার। ম্যাক্সিমাম কেসেসে ম্যাক্সিমাম জায়গায় ম্যাপিংই হয় না। আচ্ছা। সো যখন আমার ম্যাপই নেই যে ফিস্চুলা কোন ধরনের আছে, কত ব্রাঞ্চ আছে, কোথায় কি আছে, আমি কিভাবে চিকিৎসা করব? সো ফার্স্টে যেটা দরকার প্রপার এমআরআই উইথ ফিস্চুলা ম্যাপিং, এটা মাস্ট, মানে এটা নন নেগোশিয়েবল। এটা ছাড়া কিন্তু ফিস্চুলা এগোনোই যাবে না। এমআরআই করতেই হবে? কারেক্ট এমআরআই, কারেক্ট শুধু এমআরআই। এমআরআই না। আচ্ছা, এইটা একটু যদি বুঝিয়ে বলেন। কারেক্ট এমআরআই, এমআরআই তারপরে ফিস্চুলা ম্যাপিং, এটা যদি বুঝিয়ে বলেন। কারণ ন্যাচারালি আমরা দেখেছি বা সাধারণভাবে আমরা দেখেছি যে ফিস্চুলা হয়েছে, ডাক্তারবাবু বলেন যে আগে এমআরআই করে নিয়ে আসো। তো তিনি তার বেস্ট যে সেন্টার আছে সেই সেন্টারে গিয়ে তিনি করিয়ে নিয়ে আসেন। শুধু তাই নয়, আমি দেখেছি যে যতবার সার্জারি হয়েছে ততবার তাকে এমআরআই করতে হয়েছে। তাহলে তিনি তো বেস্ট সেন্টার থেকেই করিয়ে আনছেন, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা এটাই হলো যে আজকের ডেটে আমরা শুধু বেস্ট খুঁজি। আমরা যত গ্রুপগুলো আছে ওখানে মানুষের প্রশ্ন থাকে যে এই রোগের বেস্ট চিকিৎসক, বেস্ট এমআরআই সেন্টার, বাট বেস্ট বলে কিছু হয় না। আচ্ছা, আমাদেরকে দেখতে হবে যে এই পার্টিকুলার জিনিসের এক্সপিরিয়েন্স কার বেশি আছে। সো মেশিন একটা ইমেজ দিতে পারে, বাট ইন্টারপ্রিটেশনের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে।
এখন এক এক জায়গা হয় যে মাসে 3টে এমআরআই হচ্ছে ফিস্চুলার, আর এক জায়গায় হয় যেখানে 100টা ফিস্চুলার এমআরআই হচ্ছে। এখন এক্সপিরিয়েন্স যার 100টা যিনি করছেন ওনার কিন্তু বেশি আছে। অবভিয়াসলি। সো টেসলা মেশিন আছে, বাড়ির পাশে আছে কি না, ডিসকাউন্ট দিচ্ছে কি দিচ্ছে না, আমার পরিচিত লোক আছে কি না, তাড়াতাড়ি হবে কি হবে না, এগুলো কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে যিনি রেডিওলজিস্ট কারেক্ট ম্যাপিং করতে পারছেন কি না, কারেক্ট রোগটা ধরতে পারছেন কি না, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এটা তো আমরা শুনলাম যে ডায়াগনস্টিক পার্টটা আমরা শুনলাম, তাহলে চিকিৎসকের দিক থেকে কি সমস্যাটা হয়? সো স্টেপটা শুরু হয় আগে কারেক্ট ম্যাপিং দিয়ে, বাট ম্যাপটা ঠিক হলেও ম্যাপটা পড়তে তো হবে কারেক্টলি। ঠিক। আমি ম্যাপ পেয়ে গেলাম, বাট আমি ম্যাপ যদি পড়তেই না পারি তাহলে কিন্তু কোনো লাভ না। ঠিক আছে। এখন ম্যাপ মানে কি? নর্মালি আমরা সাধারণত বুঝি যে ফিস্চুলা মানে একটা ফোড়া, বাট ফোড়াটা হলো কিন্তু টিপ অফ দি আইসবার্গ। ফোড়াটা জাস্ট একটা স্টার্টিং ভিজিবল পার্ট। এর ভিতরে কিন্তু ট্র্যাক থাকে, ইন্টারনাল ওপেনিং থাকে, ব্রাঞ্চ থাকে, এই দিক থেকে ওই দিক যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, কোন গ্রেডে আছে, মাসল ইনভলভ হচ্ছে না, এগুলো সব কিন্তু ম্যাপিং এর পার্ট। সো আমার এতগুলো ডিটেলস আর মাইনিউট ফাইন ডিটেলস দরকার। একবার যখন আমার কাছে ডিটেলস চলে আসবে, আমি ফিস্চুলার বিহেভিয়ারটা বুঝে গেলাম, তারপরে আমাকে সঠিক চিকিৎসা করতে হবে। বিকজ ফিস্চুলার ক্ষেত্রে এই যে একটা সাইজ সব কটাকে ফিট হয়ে যাবে, এইটা জিনিসটা কিন্তু ঠিক না। আলাদা আলাদা ফিস্চুলার অ্যাপ্রোচ আলাদা হতে হবে। এখন যেটা চিকিৎসকের সাইড থেকে ভুল, যে আমরা একটাই প্রসিজার সব কটা ফিস্চুলার জন্য ইউজ করে নিই, বাট ফিস্চুলা কিন্তু ওই রকম না হবে না তো, যেহেতু ফিস্চুলার ধরন আলাদা, তার হয়তো ওপেনিংস মানে ওপেনিং এক জায়গায় আছে, আরেক জায়গায় হয়তো এসে খুলেছে, তার বিভিন্ন ব্রাঞ্চ আছে, যেটা কমপ্লেক্স হতে পারে, আবার মানে নর্মালও হতে পারে। সো ওই কারণে আজকের ডেটে ইন্টারন্যাশনালি কোনো সিঙ্গেল প্রসিজার কিন্তু সব কটা ফিস্চুলার জন্য অ্যাকসেপ্টেবল না। যেরকম আমাদের গল ব্লাডার যদি পাথর হয়, মাইক্রো সার্জারি করে পুরো গল ব্লাডারটাকে বের করে দেওয়া হয়। এটা ইন্ডিয়াতেও সেম, আমেরিকাতেও সেম, ইউরোপেও সেম। বাট একটা গ্রেড 3 ফিস্চুলা চিকিৎসা গ্রেড 4 এর মতন না, একটা গ্রেড 5 এর ফিস্চুলা গ্রেড 2 এর মতন না। একটা ফিস্চুলা যার ব্রাঞ্চ আছে ওর ট্রিটমেন্ট আর একটা যার ব্রাঞ্চ নেই আলাদা। সো এগুলো সব কিছু মাথায় রাখতে হবে। এই যে আপনি গ্রেডিংটা বললেন, এই গ্রেড 3 গ্রেড 4, এটা যদি একটু আপনি বুঝিয়ে বলেন। সিম্পল ভাবে যদি আমরা বুঝতে চাই, গ্রেডিং কিন্তু এমআরআই এর পরেই হয়। আচ্ছা। গ্রেড ডিপেন্ড করে মাসলগুলোকে কতটুকু ইনভলভ করছে। ফিস্চুলা মানে একটা রাস্তা। যদি একটাই পায়খানা রাস্তা যে মাসল আছে, যদি একটাই মাসলকে ক্রস করে 1 বা 2 হবে। ওকে। দুটোই মাসলকে ক্রস করলে 3 বা 4 হয়। আর যদি উপরের দিকে হয়, যেটা সব থেকে জটিল ফিস্চুলা, ওটা কিন্তু গ্রেড 5 হয়। আচ্ছা। সো গ্রেডিং পুরোপুরি ডিপেন্ড করে পায়খানা রাস্তার মাসল কতটুকু ইনভলভমেন্ট আছে, ওর রিলেশনে গ্রেডিং হয়। আচ্ছা, তার এই গ্রেডিংটা তো ভুল হতে পারে যদি আমার এমআরআই ভুল হয়। মানে এমআরআই ভুল নয়, আমি বলছি যদি যিনি এমআরআই রিপোর্ট করছেন তিনি যদি ঠিকঠাক বুঝতে না পারেন, আমি বলছি না যে বুঝতে পারবেন না, যদি তার যদি কোথাও মিস্টেক হয়, তাহলে তো সার্জারির ক্ষেত্রেও মিস্টেক হবে। আমি একটা বই পাবলিশ করতে পারবো ভুল গ্রেডিং এর উপরে। আমাদের কাছে এতগুলো এভিডেন্স আছে। আচ্ছা। অন্য জায়গা থেকে এমআরআই করলেন গ্রেড 1, আমাদের ডাউট হলো ক্লিনিক্যালি, আমরা নতুন এমআরআই করালাম না, ওই সিডিটাকেই রিভিউ করলাম। আচ্ছা। গ্রেড 4 আসলো। ও মাই গড। এমন উল্টোও হয় যে অন্য জায়গা থেকে গ্রেড 4 বলছে, আমাদের মনে হচ্ছে যে এটা গ্রেড 1 বা 2 থেকে বেশি হবে না, ডাউনগ্রেডিংও হয়। সো সব টাইম এটা না যে নতুন করে এমআরআই করলে বা রিভিউ করলে বাড়বে। প্রবলেম আছে যে কারেক্ট গ্রেডিং এর জন্য ভালো এক্সপিরিয়েন্স দরকার, যেটা আনফর্চুনেটলি এখনো ডেভেলপিং, পুরোপুরি ডেভেলপ হয়নি। আচ্ছা, তার মানে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে ফিস্চুলা সার্জারির ক্ষেত্রে এক্স্যাক্ট ম্যাপিং বা কারেক্ট ম্যাপিংটা যেমন দরকার, এবং সেই ম্যাপটা বোঝার মতন একজন স্পেশালিস্টও দরকার। আচ্ছা, এইটুকু তো বুঝলাম। তাহলে এবার সার্জারিটা কোন পথে এগোবে? কনভেনশনাল সেটা কি ভালো, নাকি লেজার সেটা ভালো? কোনটা ভালো? লেজার তো এখন খুব শুনছি এখন। আজকের ঘটনা বলি। আজকে আমি একটা পেশেন্টকে দেখলাম, ওনার মার্চে লেজার সার্জারি হয়েছে ফিস্চুলা। মার্চ মাসে? এই মার্চ 2026। এখন ওনার যে অবস্থা, যে
মেন পায়খানার রাস্তা যেটা আছে মলদার, ওখান থেকে পায়খানা বেরোচ্ছে, হুম। যেখান থেকে লেজার হলো ওখান থেকেও পায়খানা বেরোচ্ছে। ও মাই গড, আচ্ছা, সো ওইভাবে দেখলে তো লেজার খারাপ জিনিস। ঠিকই তো। সো আসলে টেকনোলজি ভালো বা খারাপ না, হুম। আমাকে টেকনোলজি কারেক্টভাবে ইউজ করতে হবে। যদি কারেক্টভাবে লেজার ইউজ করা হয়, লেজার থেকে ভালো কিন্তু কোনো সিস্টেম নেই। বাট অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ভুল লেজার করি, হুম। তখন লেজারকে তো বদনাম করে তো লাভ নেই। ঠিক, মানে আপনি ছুরিটা কিভাবে ইউজ করছেন করছেন, সেটা ওটা- ডিপেন্ড করবে ওটাও কে matter. চালাচ্ছে। অ্যাবসলিউটলি। টুল হিসাবে আপনি মানে কোনটাকে বেটার বলবেন? টুল হিসাবে লেজার এবং ওপেনে কোনো কম্প্যারিজনই নেই। আমি আচ্ছা। 2019-এর আগে ওপেনই করতাম। আচ্ছা। আমরা কলকাতায় স্টার্ট করেছিলাম লেজার, হুম। তারপরে আমি আর ওপেন করি না। আমার কাছে তো দুটোই অপশন আছে। আচ্ছা। আমি যেহেতু লেজারও জানি ওপেনও জানি, আমি দুটোই করতে পারি। হুম। বাট সাকসেস হিসাবে লেজারের কম্প্যারিজনে ঠিকঠাক করলে কোনো কিছু নেই। আপনারা বলতে চাইছেন যদি সঠিক স্পেশালিস্টের হাতে পড়ে লেজার, তাহলে ওপেনের থেকে লেজার সার্জারি ভালো। অ্যাবসলিউটলি। আচ্ছা, কেন একদম। এটাকে ভালো বলছেন মানে? ওপেন সার্জারির ক্ষেত্রে যেটা সব থেকে বড় রিস্ক হুম। হলো পায়খানার মাসলগুলো কেটে যাওয়ার। আচ্ছা। এখন যাদের ফিস্চুলা আছে হুম। ওনাদের প্রথমে রিকোয়ারমেন্ট যে আমার ফিস্চুলা ঠিক হয়ে যায়, এটাই তো সব পেশেন্টের একদম রিকোয়ারমেন্ট। একদম একদম। বাট যেটা বই বলে, যেটা আমেরিকান কোলোরেক্টাল সোসাইটিও বলে, হুম। যে ফিস্চুলার ক্ষেত্রে সাকসেসের আগে কিন্তু দরকার যেন মাসলটা ইনজুরি না হয়। হুম। আমি সাকসেস দিয়ে দিলাম বাট মানুষ পায়খানা ধরে রাখতে পারছে না, ওই সাকসেসের কোনো কোনো ভ্যালু নেই। মূল্য নেই, ঠিক। সো আগে আমাকে মাসল বাঁচাতে হবে, হুম। তারপরে সাকসেস দিতে হবে। আর ওপেন সার্জারির সব থেকে বড় রিস্ক যে এটা ইনজুরি হতে পারে। ইনফ্যাক্ট ডেটা বলে যে 30-35% কেসেসে ইনকন্টিনেন্স, এই যে পায়খানা ধরে রাখার ক্ষমতা, ওপেন সার্জারির পরে চলে যেতে পারে। সো এই রিস্কটা আমি কেন নেব? কাজে এটা কিন্তু পার্মানেন্ট, এটা কিন্তু তারপরে ঠিক হবে না। ফিস্চুলা আবার আসলে কিন্তু আরেকবার চিকিৎসা হতে পারে, বাট এই যে ধরে রাখার ক্ষমতা চলে গেলে আর ঠিক হবে না। আর ঠিক আর হবে ঠিক না। হবে। তার মানে এই যে স্ফিংটার বা যে মাসল আমাদের মানে মলটা আটকে রাখে, মানে কন্ট্রোল করে, মানে আমি কখন মল ত্যাগ করবো আর কখন করবো না, আমি যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা ইনট্যাক্ট থাকাও ভীষণ জরুরি। মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার অনেকে তো 3-4 সার্জারি করে আসেন, সেক্ষেত্রে তাদের কি এরকম অবস্থা হয়? যদি ইনজুরি হয় আর 3-4 বার অপারেশন করলে বা ইভেন দুবারও আগে অপারেশন হলে আমাদের জন্য প্রবলেম, কেন যে ওই জায়গার পুরো অ্যানাটমি চেঞ্জ হয়ে যায়। যখন মানুষের একবার অপারেশন হয়, যেটাই ওই জায়গাগুলো ঠিক, ঠিক। অ্যানাটমি আছে ওটা কিন্তু আর সেম থাকে না, তখন আমাদের রিডু সার্জারি করতে কিন্তু অনেক কষ্ট হয়। সো ফিস্চুলা সাকসেসের জন্য ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স। ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স, Absolutely, মানে একদম। আপনাকে প্রথমেই প্রথমেই কিন্তু একদম কারেক্ট চিকিৎসা করাতে হবে। আচ্ছা, এই যে চিকিৎসার পর আমি কি করে বুঝবো যে আমার এই ফিস্চুলাটা সেরে গেল? মানে আমি কি মানে ওটি হওয়ার পরেই কি আমি বুঝতে পারবো, কি না 2-4 দিন পরেই আমি বুঝতে পারবো যে আমার ফিস্চুলাটা ঠিক হয়েছে? অনেক ক্ষেত্রে দেখেছি যে ফিস্চুলার পর আর কোনো রস বেরোয় না, আবার অনেকের রস বেরোয়। যাদের রস বেরোয় তারা ভাবে যে না, তাহলে আমার সার্জারিটা ঠিক হলো না। তো এটা কি সত্যি? না, এটা কিন্তু আজকের ডেটে এটা অনেক বড় একটা ভুল ধারণা। আচ্ছা। কেন যে আমরা যে লেজার সিস্টেমে যেটা আমরা করছি, হুম। ওই জায়গায় একটু খোলা আমরা রেখে দিই যেন ভিতরে যে খারাপটি লিকুইড এটা যেন বাইরে আসার রাস্তা একটা করে দিই। থাকে। আচ্ছা। এটা যদি না থাকে ভিতরে গিয়ে নতুন ফিস্চুলা কিন্তু করতে পারে। আচ্ছা। এখন কিভাবে বুঝবেন যে রেকারেন্স আছে না নেই? বুঝতে হবে যে এই যে রস আসাটা আগের তুলনায় সেম আছে, বাড়ছে না কমছে, আচ্ছা। এটা দিয়ে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। আচ্ছা। যাদের ফিস্চুলা থাকে শুধু যে রস আসছে মানে যে রেকারেন্স হয়ে যাচ্ছে এটা না। হুম। অনেক টাইম হিলিং কোনো দুটো মানুষের সেম রেটে হয় না। না। সো ওটা ক্লিনিক্যালি দেখতে হবে, বাট রস আসা মানে না যে রেকারেন্স হয়েছে, এবং ট্রেন্ডটা দেখতে হবে যে আগের তুলনায় বাড়ছে না কমছে না সেম আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি বললেন যে অনেকবার যদি আমাদের সার্জারি করা হয় তাহলে যে অ্যানাটমিটা ঘেটে যায়, তাহলে অ্যানাটমিটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জিং হয় বিষয়টা? চ্যালেঞ্জিং তো প্রচুর হয়। আমাকে যেরকম নর্মালি আমি 1 ঘন্টায় অনেক টাইম 2-3টে ফিস্চুলা করে দিই, আর অনেক এই যে কমপ্লেক্স রেকারেন্ট কেসগুলোতে একটা ফিস্চুলাতে অনেক টাইম 2 ঘন্টাও লাগে। সো ওই লেভেলের চ্যালেঞ্জ আছে, যেখানে আমি 5খানা-6খানা ফিস্চুলা করে দেবো, ওই 2 ঘন্টায় আমি একটা ফিস্চুলা করছি, বিকজ সব কিছু চেঞ্জ হয়ে যায় ওখানে। তখন জিনিসটাকে খুঁজে খুঁজে বের করতে হয়, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আচ্ছা, আমরা ফিস্চুলার কথা যখন বললাম তখন আপনি বললেন সিম্পল ফিস্চুলা, কমপ্লেক্স ফিস্চুলা, আমরা আলোচনা করছি রিকারেন্ট ফিস্চুলা। আরও একটা কথা আছে, সেটা হচ্ছে পারসিস্টেন্ট ফিস্চুলা। এই প্রত্যেক কটা বিষয় যদি আপনি একটু বুঝিয়ে বলেন।
দেখুন সিম্পল ফিস্চুলা ইন প্লেন টার্মস হলো যেটা একটা মাসেলকে ক্রস করে যায়। একটা মাসলকে ক্রস করছে, হুম। নর্মালি গ্রেড 1 বা 2 হয়, এটা খুব একটা জটিল না। না। আচ্ছা 3, 4, 5 নর্মালি আমরা কমপ্লেক্স হিসাবে কনসিডার করি। আরও কমপ্লেক্সের অনেক ক্রাইটেরিয়া আছে, বাট আমার মনে হয় এটা কমন মানুষে জেনে কনফিউশন হবে। আমরা সিম্পল রাখার জন্য 3 অ্যান্ড অ্যাবাভ হলো কমপ্লেক্স, আচ্ছা 1 and 2 হয়ে গেল সিম্পল। বেশ। আচ্ছা নেক্সট হলো রেকারেন্ট, আমরা ডিসকাস করে নিলাম যে রেকারেন্ট হয় যখন একবার ঠিক হয়ে গেল তারপরে আবার শুরু হলো। রেকারেন্ট, যেটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। আচ্ছা পারসিস্টেন্ট আর একটা আলাদা জিনিস। পারসিস্টেন্ট মানে কোনোদিন ফিস্চুলা ঠিকই হলো না, আচ্ছা এরকমও হয় যে অপারেশন হলো কোনোদিন ঠিক হলো না, কন্টিনিউয়াস রস বেরোচ্ছে এবং আগের তুলনায় বেশি বেরোচ্ছে। সো এটা কিন্তু আমরা রেকারেন্ট বলবো না। রেকারেন্ট তখন হবে যখন একবার ঠিক হবে তারপরে আবার হবে। পারসিস্টেন্ট মানে কোনোদিন ঠিকই হলো না। আর এটা আচ্ছা। অনেক অনেক ক্ষেত্রে হয়। আমার কাছে বহু পেশেন্ট আসে এরকম যে জানুয়ারি মাসে অপারেশন হয়েছে অন্য জায়গা, আজ অবধি ঠিকই হয়নি। এমআরআই করলাম, আগে গ্রেড 3 ছিল এখন গ্রেড 5 আছে। সো এইগুলো হলো কিন্তু পারসিস্টেন্ট। আচ্ছা, তাহলে এই পারসিস্টেন্ট যে ফিস্চুলা এটা কি সারে না? ঠিক চিকিৎসা করলে অবশ্যই সারবে। আচ্ছা, ঠিক চিকিৎসা করলে অবশ্যই ছাড়বে। অবশ্যই সারবে। আচ্ছা, এবার আমি সত্যি কথা বলতে যে ঠিক চিকিৎসক বা একজন স্পেশালিস্ট আমি কি করে বুঝবো যে আমার ফিস্চুলা আছে এবং আমি অমুক একজন চিকিৎসককে বেছে নেবো যিনি আমার এই ফিস্চুলাটা সারিয়ে দিতে পারবেন? কারণ দেখুন, আপনি বলছেন এমআরআই ভালো, এমআরআই যেমন একটা পার্ট সেরে ওঠার, আবার তেমনি ভালো চিকিৎসককেও আমার দরকার। তাহলে আমি ভালো চিকিৎসক বুঝবো কি করে? সবাই তো ফিস্চুলা সার্জারি করে। ইভেন আমি দেখেছি বেশ কিছু আয়ুর্বেদা বা অনেক ইউনানি কি বলে না ডাক্তাররা আছে, তারা এই ধরনের প্র্যাকটিস করে। তো আমি সঠিক ডাক্তার কিভাবে বেছে নেব? একটু রিসার্চ করতে হবে, একটু কষ্ট করতে হবে। আচ্ছা। কেন যে আইডিয়ালি ফিস্চুলা চিকিৎসা কোলোরেক্টাল সার্জনরা করেন, হুম। বাট আমার দায়িত্ব হবে যেন আমি যখন যাব একটা তো রিসার্চ করে যাব, ঠিক। 2 নম্বর যখন আমি রিসার্চ করে পৌঁছেও গেলাম হুম। আমাকে সব প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। প্রশ্ন জিজ্ঞেস করতে কিন্তু কোনো খারাপ ব্যাপার না। আমি একটা ডাক্তারকে প্রশ্ন জিজ্ঞেস করতেই পারি, এখানে ডাক্তারদেরও খারাপ ভাবা উচিত না। একটা পেশেন্ট যে নিজের লাইফে রেসপন্সিবিলিটি দিচ্ছে, ওর প্রশ্ন থাকতেই পারে। উত্তেজিত বা ইমপেশেন্ট হয়ে লাভ নেই। এটা আমাদের জানি না কেন আমাদের কলকাতায় এটা ইদানিংকালে অনেক বেশি বেড়ে গেছে। সেটা হয়তো কাজের প্রেশার বা কি কারণ আমি জানি না, কিন্তু যখনই আমরা এই নিয়ে কথা বলার চেষ্টা করি যে মানে আমাদের যে কলকাতার ডাক্তাররা এত ইমপেশেন্স কেন হয়ে উঠছে, এটা নিয়ে আমি বিভিন্ন এপিসোডও আমি বিভিন্ন ডাক্তারদেরও আমি জিজ্ঞাসা করি, বা ধরুন অনেকে আমাদের কলকাতার ট্রিটমেন্ট কিন্তু পছন্দ করছেন না, সাউথে চলে যাচ্ছেন, সমস্যা কোথায়? এবং আমি দেখেছি যে বহু মানুষ এটাই বলেন যে কলকাতার ডাক্তারদের মধ্যে ওই ধৈর্যটা নেই যেটা নিয়ে আর কি শুনবেন এবং শুনে উত্তরটা দেবেন। এটা ঠিকই, একদম ঠিক। আচ্ছা, যেটা আপনি বললেন যে একজন ভালো কোলোরেক্টাল সার্জনের কাছে আপনাকে পৌঁছতে হবে যদি আপনার মনে হয় যে আপনি ফিস্চুলার চিকিৎসাটা করাবেন। বেশ। তো এই চিকিৎসাটা যদি আমার একবার ফেল হয়, সেকেন্ড টাইম আমি কি সেই চিকিৎসকের কাছেই যাব? দেখতে হবে যে ফেল কেন হয়েছে, আচ্ছা। আগে এটা দেখতে হবে। বিকজ এইরকম পৃথিবীতে কোনো চিকিৎসক নেই যে বলতে পারবেন যে 100% ফেল হবে না। আচ্ছা। আমি নিজেও বলি যে আমি করলে প্রথম জিনিস আমি বলি যে আবার হতে পারে। আচ্ছা। আমার কাছে যখন পেশেন্ট আসে এমআরআই রিপোর্ট নিয়ে আসে, ওনার জিজ্ঞেস করার আগে আমি বলে দিই যে ফেল হতে পারে। আচ্ছা, তাও কেন বাইরের থেকে লোক আপনার কাছে আসে? বাট এই যে ফেলের রিস্ক পার্সেন্টেজ, আচ্ছা। ওটা হয়তো আমি কম দিচ্ছি, অন্য জায়গা বেশি হচ্ছে, বাট এর মানে না যে আমি ভগবান বা আমার হাতে ফেল হবে না। না। এখন যখন এটাই হয়, ইনফ্যাক্ট এই যে প্রশ্ন জিজ্ঞেস করার ব্যাপার বলি, আজকের ডেটে হয়তো ইন্ডিয়ার মানে আমাংস দ্য হাইয়েস্ট আমরা ফিস্চুলা প্রোগ্রাম রান করছি। এখনো মাঝে মাঝে হয় যে পেশেন্টরা এসে আমাকে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু আপনি এই ফিস্চুলা কি আগে করেছেন? আর এটাতে কিন্তু কোনো খারাপ ব্যাপার না। খারাপ ব্যাপার নেই। আমার ডিউটি আছে যে আমি এক্সপ্লেন করবো, ওই কনফিডেন্সটা দেবো। আমার কাছে তো লুকানোর কিছু নেই। ঠিক। তো তাহলে আমি রেগে যাব কেন? সেই। সো যদি আরও একটা ব্যাপার যে রেকারেন্স কিন্তু কিছু কিছু ফিস্চুলা আছে যে এমনি চ্যালেঞ্জিং হয়। আমাদের কাছে এমন পেশেন্ট আছে যে কিমোথেরাপি নিচ্ছে, আচ্ছা। ডায়াবেটিস অনেক বেশি আনকন্ট্রোল, বয়স বেশি আছে, 8 বার অপারেশন হয়েছে, মাল্টিপল ট্র্যাক্টস আছে। সো ফিস্চুলা যদি ইন জেনারেল চ্যালেঞ্জিং হয় রেকার করতে পারে, বাট এর মানে না যে যদি রেকার করে যায় চিকিৎসা নেই বা অপশন নেই, নেক্সট টাইম ট্রাই করতে হবে।
আর ঠিক হবে, না হওয়ার কিছু নেই। স্যার এক্ষেত্রে পেশেন্টরা কি কোনো রকম ভুল ত্রুটি করে যে কারণে এই ফিস্চুলাটা আবার ফিরে আসে? আহ, একটু তো হয়তো আছে, আচ্ছা। একটু আছে। কেন বলবো যে আজকের ডেটে আমাদের পুরো হেলথ সিস্টেম বা স্ট্রাকচার হুম। এরকম হয়ে গেছে যে পেশেন্টদের অনেক রিকোয়ারমেন্ট হয়। আচ্ছা, যেমন? রিকোয়ারমেন্ট যেরকম যে আমাকে এত তাড়াতাড়ি করে দিতে হবে, হুম। এতদিনে অফিস জয়েন করব, ব্যথা যেন না হয়, এটা না হয়। বাট আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু রেস্টুরেন্টে যাচ্ছি না যে খাবার আমার স্বাদের হিসাবে হবে। এই একটা জটিল জিনিসের একটাই টার্গেট, যেন ভালো হয়ে যায়। ঠিকই। সো আমি সবাইকে এটাই বলি যে কত দিনে ভালো হবে, ব্যথা হবে কি হবে না, কবে অফিস যাবেন, কবে ঘুরতে যাবেন, এগুলো সেকেন্ডারি। আমি এটার জন্য প্রাইমারি টার্গেটটাকে ফেলবো না। আমার প্রাইমারি টার্গেট একটাই, যে আপনাকে ঠিক করা। ঠিক। এই জিনিসটা হয়তো অনেকজনের এই পেশেন্স নেই, তাড়া থাকে, ঠিক। ভুলভাল চিকিৎসা করবে, খুব হয়। ইনকমপ্লিট চিকিৎসা করবে, রেকারেন্স হবে। ঠিক। এই ফিস্চুলা নিয়ে আমাদের ভারতীয়দের মধ্যে অনেক রকম ধারণা আছে, যেটা ঠিক না ভুল সেগুলো আপনি মানে আর কি ক্লিয়ার করবেন, মিথ ভার্সাস ফ্যাক্ট আর কি। প্রথম যেটা ধারণা সেটা হচ্ছে যে যদি আমি একটু উষ্ণ গরম জলে বসে থাকি, বাজার থেকে কোনো একটা অ্যান্টিবায়োটিক কিনে এনে তা যদি তাতে দিই এবং তাতে যদি বসে থাকি, তাহলে আমার এই ফিস্চুলা কিওর হয়ে যাবে। কোনোদিন ঠিক হবে না, ফিস্চুলা যদি হয় তাহলে হবে না। কোনোদিন ঠিক হবে না। আচ্ছা, বেশ। বাজারে অনেক রকম অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো খেলে ফিস্চুলা ঠিক হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন কন্ট্রোল হয়, বাট ফিস্চুলা কিন্তু ইনফেকশন না, ফিস্চুলা একটা রাস্তা। কোনো ওষুধ, শুধু অ্যান্টিবায়োটিক না, কোনো ওষুধ খেলে এই রাস্তাটা বন্ধ হবে না। সার্জিক্যাল ছাড়া এই রাস্তার কোনো উপায় নেই। অ্যান্টিবায়োটিক ফিস্চুলা ঠিক করতে পারবে না। লেজার সার্জারি ইজ দ্য বেস্ট অপশন টু ট্রিট ফিস্চুলা। এটা পার্টলি কারেক্ট। লেজার সার্জারি ইজ দ্য বেস্ট সার্জারি যদি কারেক্টভাবে করা হয়। আচ্ছা, এই একটা লাইন কিন্তু অ্যাড করতে হবে। ঠিক। বলছে একজন চিকিৎসকের রোল শুধু মাত্র ফিস্চুলা ঠিক করা নয়, তার স্ফিংটারটাকে বাঁচিয়ে রাখাটাও গুরুত্বপূর্ণ। কতটা ঠিক? 100% ঠিক। ওকে। ফিস্চুলার সঠিক সার্জারির জন্য ডিটেলড রিঅ্যাসেসমেন্ট খুব দরকার। একদম, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, ম্যাপিং, যেটা আপনি অলরেডি কারেক্ট এমআরআই, কারেক্ট ফিস্চুলা ম্যাপিং, দুটোই কিন্তু দরকার। ওকে। ফিস্চুলার চিকিৎসা যদি না হয় তাহলে এটা ক্যান্সারে পরিণত হতে পারে। রিস্ক আছে, স্টাডিজে বলা হয়েছে 0.3 to 0.7%। ইনফ্যাক্ট আমরা দেখেছি ফিস্চুলা নিয়ে আমরা এমআরআই করলাম, এমআরআইতেই ক্যান্সার ধরা পড়েছে। সো ফিস্চুলা ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর আছে, খুব বেশি না হলেও কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে। ওকে। ডায়াবেটিস থাকলে ফিস্চুলা ঠিক হবে না? একদমই না। ডায়াবেটিস আমাদের বহু পেশেন্ট আছে, ইনফ্যাক্ট ফিস্চুলা যেহেতু ম্যাক্সিমাম মেলসদের হয়, পুরুষদের হয়, আমরা রেগুলারলি ডায়াবেটিক পেশেন্টদের চিকিৎসা করছি, সবাই কিন্তু ভালো হচ্ছেন। সো এটা ভুল ধারণা যে ডায়াবেটিস থাকলে ফিস্চুলা ঠিক হবে না। আচ্ছা, বলছে কনস্টিপেশনের জন্যই ফিস্চুলা হয়। না, কনস্টিপেশনের জন্য ফিস্চুলা হয় না, এটা পার্টলি রিলেটেড। কনস্টিপেশন হলে হয়তো কষ্টটা বাড়বে, বাট কনস্টিপেশনের জন্য ফিস্চুলা হয় না। ওকে। যাদের একবার ফিস্চুলা সার্জারি হয়েছে তাদের দৌড়ঝাঁপ না করাই ভালো, কারণ তাতে ফিস্চুলাটি আবার ফিরে আসতে পারে। আমার সব পেশেন্টকে 7 দিন পরে যোগা, এক্সারসাইজ, জিম সব কিছু আমি অ্যালাউ করি। আমার পেশেন্টরা আছেন যারা জিমের ট্রেনার আছেন, ওনারা তো সবই দৌড়ঝাঁপ সব কিছু করছেন, কোনো অসুবিধা হচ্ছে না। সো ভুল ধারণা। আচ্ছা, বেশ। স্যার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে একজন রিসেন্টলি জানতে পেরেছেন যে তার ফিস্চুলা আছে, বা তিনি একবার সার্জারি করিয়েছেন এবং তার আবার সমস্যা তৈরি হচ্ছে এবং তিনি বসে আছেন ঘরে, ভাবছেন কি করবেন, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? যদি আপনার মনে হয় যে ফিস্চুলা আপনার হয়ে গেছে বা একবার অলরেডি অপারেশন হয়েছে, সব থেকে আগে আপনি যেখানেই থাকছেন, যেই সিটিতে বা যেখানেই থাকছেন, একটু রিসার্চ করবেন। আগে রিসার্চ করে যিনি ভালো ওই জায়গার কোলোরেক্টাল সার্জন আছেন ওখানে যাবেন, ওনার ফিস্চুলার এক্সপিরিয়েন্স দেখবেন। আমাকে পার্সোনালি আমি বলি যে যদি কোনো লোক 100-র কম ফিস্চুলা করেছেন, তাহলে কিন্তু ওনার আরও এক্সপিরিয়েন্স লাগবে। সো আপনাকে টার্গেট নিতে হবে যে যিনার মিনিমাম 100টা ইন্ডিপেন্ডেন্ট এবং কমপ্লেক্স ফিস্চুলা সার্জারির এক্সপিরিয়েন্স থাকলে ওনার কাছে যান, এভ্যালুয়েট করান আর চিকিৎসা করান, অবশ্যই ভালো হবেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, আর একটা স্যার ছোট্ট জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে অল্টারনেট যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেগুলো সাহায্য নেওয়া কি ঠিক হবে?
অনেক অল্টারনেট প্র্যাকটিশনার হুম আমার পেশেন্ট, যেনাদের চিকিৎসা আমি করেছি, ওনারা ভালো আছে। আচ্ছা আশা করছি এটাতেই আনসার পেয়ে যাবেন। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্যার। ফিস্চুলা নিয়ে হয়তো আমরা আরো পরবর্তীকালে আরো কিছু এপিসোড করব, ইচ্ছে আছে যদি আপনার সময় হয় আর কি। অবশ্যই। ফিস্চুলা নিয়ে এরপরও যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, বা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, আপনি সেখানেও আপনি জানাতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।